হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা ইউনিট 2 একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করছি বিগত কয়েকটা ভিডিওর মাধ্যমে। সেটা হচ্ছে কারশফের সূত্রাবলী এবং তড়িৎ সংক্রান্ত পরিমাপ। তো পোটেনশিওমিটার নিয়ে আলোচনা আমরা লাস্ট দুটো ভিডিওতে করেছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ এইচএস এবং এন্ট্রান্সের জন্য। নেক্সট যে টপিক আমাদের সিলেবাসে রয়েছে এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে হুইস্টন ব্রিজ সংক্রান্ত আলোচনা। তো সেই আলোচনাটা করার আগে তার প্রাক কিছু আলোচনা করে নিতে হবে, যে বিফোর কিছু স্টাডি করে নিতে হবে। সেটা হচ্ছে যে রোধের পরিমাপ। এবার দেখো, পরিবাহী রোধ সম্বন্ধে ক্লাস 10 থেকে তোমরা পড়ে আসছো। তোমরা রোধ সম্বন্ধে ভালো করেই জানো, রোধের সংজ্ঞা হোক, উৎপত্তি হোক, একক হোক, মাত্রা হোক, এই সংক্রান্ত আলোচনা তোমরা জানো। আর এমনিও ক্লাস 12-এ ইউনিট 2 ফার্স্ট চ্যাপ্টার ছিল তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র, সেটা আলোচনা করা হয়েছে। তো প্রশ্ন হচ্ছে, রোধকে আমরা যে পরিমাপ করব, তো কিভাবে পরিমাপ করব না, তার আগে জেনে নিতে হবে যে রোধের যে ক্লাসিফিকেশন কিংবা শ্রেণীবিভাগ সেটা কিসের ভিত্তিতে হয় না, রোধের মান কত তার উপরে ভিত্তি করে 3 রকমে বিভাজন করা হয়। একটা হচ্ছে নিম্নমানের রোধ। এবার প্রশ্ন হচ্ছে, এই রোধটা তাহলে কত থেকে কত না, নিম্নমানের রোধ মানে হচ্ছে এইগুলো কিন্তু হবে লেস দ্যান 1 ওহম। 1 ওহমের যেগুলো কম, বুঝতেই পারছো যে এগুলো ফ্র্যাকশনে থাকছে, সেই রোধগুলোকে আমরা বলে থাকি কিন্তু নিম্নমানের রোধ। সেকেন্ড হচ্ছে সাধারণ মানের রোধ। এই সাধারণ মানের রোধ সাধারণত আমাদের 1 থেকে 1000 ওহমের মধ্যে। তো এইটাই আমাদের অ্যাকচুয়ালি আলোচ্য বিষয়, এটাই পরিমাপ করা, কারণ সবচেয়ে বেশি ব্যবহার এদের বেশি রয়েছে। আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের উচ্চ মানের রোধ। এই উচ্চ মানের রোধ মানে বুঝতেই পারছো, এটা হচ্ছে খুব হায়ার রেজিস্ট্যান্স। এগুলো হচ্ছে কত না, গ্রেটার দ্যান 1000 ওহম, অর্থাৎ 1 কিলো ওহমের বেশি। তো এই 3 রকমের রয়েছে। তো আমি তোমাদের বলবো যে এই রোধের পরিমাপ, হুইস্টন ব্রিজ কিংবা হুইস্টন ব্রিজ সংক্রান্ত আলোচনা তোমরা ছায়া প্রকাশনী বই ফলো করতে পারো, একটু সাঁতরাটার সঙ্গে অ্যাড করে নিতে পারো। ও ছায়া প্রকাশনী বইতে খুব সুন্দর আলোচনা করেছে, তোমাদের বোধগম্য হতে কিংবা বুঝতে খুব সুবিধা হবে। তাহলে এই যে 3 রকমের কথা আমি বললাম, তো প্রশ্ন হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু 2 নম্বর, কারণ আমাদের সিলেবাসে যেহেতু হুইস্টন ব্রিজ এবং তার নীতি যেখানে প্রয়োগ হয়, যেরকম মিটার ব্রিজ, পোস্ট অফিস বক্স। তো পোস্ট অফিস বক্স তো সিলেবাসে নেই, কিন্তু মিটার ব্রিজ যেহেতু রয়েছে, প্র্যাকটিক্যালেও রয়েছে, থিওরিতেও রয়েছে, তো সেই নীতিটা কিন্তু এই সাধারণ মানের রোধের জন্যই রয়েছে। কিন্তু একটু বলে নিই নিজের ইনফরমেশন কিংবা জ্ঞানের জন্য, সেটা হচ্ছে যে নিম্নমানের রোধ পরিমাপ করা হয় কার সাহায্যে না, নিম্নমানের রোধ পরিমাপ করা হয় লর্ড কেলভিনের নামে। অর্থাৎ একে বলা হয় কি, বিজ্ঞানীর নাম লর্ড কেলভিন, আর ব্রিজের নাম হচ্ছে কিংবা যন্ত্রের নাম হচ্ছে কেলভিন ডাবল ব্রিজ। তো কেলভিন ডাবল ব্রিজের সাহায্যে নিম্নমানের রোধ পরীক্ষাগারে নির্ণয় করা হয়। আর সাধারণ মানের রোধ আমি যেটা বললাম সেটা হচ্ছে কি না, হুইটস্টোন ব্রিজের নীতি, হুইটস্টোন ব্রিজ। আর এই নীতি প্রয়োগ হয়েছে যে সকল যন্ত্রে, অর্থাৎ পোস্ট অফিস বক্স, অর্থাৎ পিও বক্স, তাছাড়া মিটার ব্রিজ কিংবা ক্যারি ফস্টার ব্রিজ ইত্যাদি। আর উচ্চমানের রোধ অর্থাৎ যেগুলোর ক্ষেত্রে 1 কিলো ওহমের বেশি হচ্ছে রোধের মান, তো এগুলোকে কিন্তু আমরা এই কেলভিন ডাবল ব্রিজ কিংবা হুইস্টন ব্রিজ নীতি প্রয়োগ করে যে সকল যন্ত্রগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না। তো তাদের জন্য কি করা হয় না, তাদের জন্য আমরা কি করি না, ব্যালিস্টিক গ্যালভানোমিটারটা ইউজ করি। তো ব্যালিস্টিক গ্যালভানোমিটার, যাকে বাংলা আমরা বলি ক্ষেপক গ্যালভানোমিটার, এটা তোমাদের এখন সিলেবাস নেই। তো সেই ব্যালিস্টিক গ্যালভানোমিটার ইউজ করব। আর টেকনিকটা হচ্ছে কি না, লিকেজ পদ্ধতি। তো গ্র্যাজুয়েশনে আগে ছিল, এখন সেখানেও নেই। তো এই লিকেজ পদ্ধতি প্রয়োগ করবো, আর ব্যালিস্টিক গ্যালভানোমিটারের সাহায্য নিয়ে কিন্তু পরিমাপ করা যায়। কিন্তু আমি আগেই বলেছি আমাদের আলোচনার বিষয়বস্তু যেটা সিলেবাসে উচ্চ মাধ্যমিকে, সেটা হচ্ছে ইভেন এন্ট্রান্সেও তাই, সাধারণ মান রোধ নির্ণয়ের নিয়ে আলোচনা। তবে সাধারণ মান রোধের বুঝতেই পারছো 1 থেকে 1000 ওহমের মধ্যে থাকছে। তো এর ক্ষেত্রে আমরা নতুন কোনো নীতি কিংবা পদ্ধতি কিংবা যন্ত্র কেন পড়বো? আমাদের কাছে তো ওহমের সূত্র রয়েছে। কারো মনে হতে পারে যে স্যার ওহমের সূত্র তো রয়েছে,
সেখান থেকে তো আমরা এই গাণিতিক রূপ পেয়েছি, সেখান থেকে আমরা R ইকুয়ালস টু V/I করে নেব, তাহলে সেখান থেকেই তো আমরা বের করে নিতে পারবো রোধ। তাহলে এইটা না করে আমরা এইসব পড়বো কেন? তার মূল কারণ এটি হচ্ছে যে এইভাবে সরাসরি ওহমের সূত্র প্রয়োগ করে রোধ নির্ণয়ের ক্ষেত্রে যথেষ্ট ত্রুটি কিন্তু পাওয়া গেছে। তো সেটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের বোঝাতে পারি। সেটা হচ্ছে সাপোজ আমরা একটা রোধক আছে সাপোজ এরকম, আর আমি কারেন্ট যেহেতু পরিমাপ করতে হবে আই এর জন্য একটা অ্যামমিটার লাগিয়ে দিলাম তার সঙ্গে, এবং এখানে একটা তড়িৎ কোষ দিলাম, কারণ হচ্ছে আমাকে তো সাপ্লাই পাঠাতে হবে। সাপোজ এই তড়িৎ চালক বল আমি ই বললাম। তো এই রোধের অ্যাক্রসে আমাকে ভোল্টেজটা পরিমাপ করতে হবে, সেই জন্য আমি এখানে একটা ভোল্ট মিটারও লাগিয়ে নিলাম, কারণ ভোল্টেজ আর কারেন্ট আমি পরিমাপ করলেই এখান থেকে আর পাবো। তো আর এর অ্যাক্রসে আমাকে তাহলে কি করতে হবে না, এখান থেকে ভোল্টেজটা পরিমাপ করে নিতে হবে। সাপোজ আমি ভোল্টেজটা V1 নাম দিলাম, তো এইটা পরিমাপ করতে হবে, তো স্যার ভোল্টমিটার লাগালাম। এবার এই ক্ষেত্রে প্রবলেমটা কি হচ্ছে, আমরা প্রবাহমাত্রা I হয়তো অ্যামমিটার দিয়ে পরিমাপ করলাম, কিন্তু অ্যামমিটার এবং ভোল্টমিটার যে দুটো লাগিয়েছি বাস্তবে যেগুলো পাওয়া যায় কোনোটাই আদর্শ নয়। অর্থাৎ যদি আদর্শ অ্যামমিটার ভোল্টমিটার পাওয়া যেত তাহলে কিন্তু সরাসরি আমরা ওহমের সূত্র প্রয়োগ করে কিন্তু রোধ নির্ণয় করতে পারতাম। কিন্তু যেহেতু এখানে আদর্শ অ্যামমিটারও নেই, আদর্শ ভোল্টমিটারও নেই, অর্থাৎ একদম রোধ নেই, অর্থাৎ শূন্য রোধযুক্ত অ্যামমিটার পাওয়া যাবে না। আবার আদর্শ ভোল্টমিটারের রোধ তোমরা জানো সেটা হচ্ছে অসীম, আবার অসীম রোধযুক্ত কিন্তু ভোল্টমিটারও কিন্তু বাস্তবে পাওয়া যায় না। তো এই সিচুয়েশনে কি হবে না, কারেন্ট শুধু আর এর মধ্যে দিয়ে যাওয়া উচিত, কারণ আমরা ভোল্টমিটার ইনফাইনাইট রেজিস্ট্যান্স হওয়া উচিত আদর্শ ক্ষেত্রে, কিন্তু যেহেতু এটা বাস্তব ভোল্টমিটার কিছু কারেন্ট কিন্তু ভোল্টমিটারের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। তাহলে এই অ্যামমিটার যে কারেন্টটা পরিমাপ করছে সেই কারেন্টটা অ্যাকচুয়ালি ভোল্টমিটার এবং রোধকের মধ্য দিয়ে যে যাচ্ছে তার যে মোট, সেই মোটটা পরিমাপ হচ্ছে কিন্তু অ্যামমিটার দিয়ে। তো সেটা নিয়ে যখন আমরা এখানে পুট করছি তখন কিন্তু ভুল হয়ে যাচ্ছে মান। তো স্বাভাবিকভাবে ভি এবং আই দুটো মানই ভুল, তাহলে আর কি করে সঠিক আসবে? তো এই সমস্যার নিবারণের জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় সেইটা হচ্ছে কি না, সেইটা হচ্ছে নিস্পন্দ পদ্ধতি। একে আমরা বলি কি না নাল মেথড। এই নাল মেথড সম্বন্ধে একটু বলি, খুবই ইন্টারেস্টিং আছে। দেখো নাল মেথডে কি করা হয় না, একটা গ্যালভানোমিটার ইউজ করা হয়, একটা গ্যালভানোমিটার ইউজ করা হয়। তো এই যে গ্যালভানোমিটার ইউজ করছি এরও কিন্তু রোধ রয়েছে, এর রোধ নেই তা বলছি না, এরও কিন্তু রোধ রয়েছে, কিন্তু নীতিটা এরকমই যে এরকম বর্তনীতে একটা ব্যবস্থাপনা করা হবে, একটা সিস্টেম, একটা মেথড তৈরি করা হবে, অ্যাডজাস্টমেন্টটা এইভাবে করা হবে যাতে করে এর মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রাটা যাবে সাপোজ আইজি, সেটা শূন্য করে দেওয়া হবে। তো যেহেতু প্রবাহ মাত্রাটা শূন্য করে দিচ্ছি তার মধ্য দিয়ে, সেই জন্য এই গ্যালভানোমিটারের যে রোধ সেটা যদি আমি জি ধরি গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স, তার কিন্তু কোনোরূপ কোনো প্রভাব, অর্থাৎ আমি তার উপরে যে একটা ইম্প্যাক্ট একটা, তো এই গ্যালভানোমিটারের রোধের কিন্তু কোনো ইম্প্যাক্ট থাকছে না টোটাল এই সিস্টেমের উপরে, কারণ এই নিস্পন্দ পদ্ধতির মূল যে নীতি, সে নীতিটাই হচ্ছে এই আইজি ইকুয়ালস টু জিরো করা। তো আইজি ইকুয়ালস টু জিরো যখনই করব তখন এই গ্যালভানোমিটারের অ্যাক্রসে যখন আমি ভোল্টেজ বের করব তাহলে কি হবে আইজি ইন্টু জি। যেহেতু আইজি জিরো সেই জন্য কিন্তু আমরা গুণফলটা জিরো পেয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে যে ত্রুটিটা ওহমের সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে হচ্ছিল সেই ত্রুটিটা কিন্তু এই ক্ষেত্রে থাকছে না গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স থাকা সত্ত্বেও, কারণ আমরা নাল পয়েন্ট কিংবা এই নিস্পন্দ কিংবা প্রতিমিত অবস্থা সৃষ্টি করতে পারছি। সেটা কিভাবে না, একটা ব্যবস্থাপনা করছি, অ্যাডজাস্টমেন্ট করছি, ভ্যালুকে অ্যাডজাস্ট করে, রোধের মানগুলোকে অ্যাডজাস্ট করে, যেটা আমি হুইস্টন ব্রিজে এক্ষুনি দেখাবো, সেটা অ্যাডজাস্ট করে এটা কিন্তু করে দিচ্ছি। এই মেথডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এটাই প্রচলিত, আর এটাই কিন্তু সঠিক পরিমাপ করে দেয় এই রোধের ক্ষেত্রে। ওই জন্য আমরা এই সাধারণ মানের রোধের ক্ষেত্রে কিংবা রোধ পরিমাপের ক্ষেত্রে এই সরাসরি ওহমস ল অ্যাপ্লাই করা কিন্তু যায় না, কারণ করলেও কোনো লাভ নেই, ক্যালকুলেশনে কিন্তু ভুল আসে। ম্যাথমেটিক্যাল ব্যাপার আলাদা রয়েছে, অঙ্কনীতে কিংবা নিউমেরিক্যাল সলভিং এর ক্ষেত্রে কি হয় না, আমরা আদর্শ অ্যামমিটার, আদর্শ ভোল্টমিটার এগুলো ধরে ক্যালকুলেশন করি, সেই জন্য সমস্যা কিন্তু হয় না। এবার প্রশ্ন হচ্ছে এই যে নীতি যেটা আমরা অ্যাকচুয়ালি পড়তে চাইছি সেটা হচ্ছে যে হুইস্টন ব্রিজ যে নীতি, তো এই নীতিটা কেমন না, এইটা নিয়ে যদি আমরা বলি, তো আমি এদিকটাই বলি তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই হুইস্টন ব্রিজ যে নীতিটা রয়েছে, তো এই হুইস্টন ব্রিজ নীতিতে কি হয় না, অ্যাকচুয়ালি বলতে গেলে লন্ডনের একজন খুবই নামকরা প্রফেসর, উনি কিন্তু এই
হুইস্টন ব্রিজটা আবিষ্কার করেন খুবই আগে, বলতে পারো যে 19th সেঞ্চুরির গোড়ার দিকে সম্ভবত, ওই 1834-এর দিকে সম্ভবত উনি এই চার্লস হুইস্টন উনি কিন্তু এটা আবিষ্কার করেন। তো এই যে আবিষ্কার করেন, তো এই ব্যাপারটা কেমন না, এই গঠনটা হচ্ছে এরকম যে চারটে এরকম রোধক আছে, চারটে, খুবই সিম্পল স্ট্রাকচার কিন্তু এরকম। আর এই যে চারটে রোধক এরকম সাজানো আছে দেখতেই পাচ্ছ, একই সাইজেরই করবে, আমি হাতে এমনি এঁকে দিলাম, ঠিক আছে। তো এখানে একটা ব্যাটারি থাকছে সাপ্লাই, এখানে একটা চাবি লাগিয়ে রাখলাম, কারণ হচ্ছে যখন আমি প্রয়োজন যেন অন অফ করতে পারি, না হলে খুব উত্তপ্ত হয়ে যাবে। আর এই টার্মিনালের মধ্যে কিন্তু গ্যালভানোমিটারটাকে লাগানো হয়, ঠিক আছে। এদের তোমরা নামকরণ করে দাও এরকম, এ বি, সাপোজ ধরো এটা সি, এটা ডি, আর এই রোধকের নাম পি, এটা কিউ, এটা আর, এটা এস। তো এখান থেকে মূল প্রবাহ মাত্রা যদি আই হয়, তো দেখতেই পাচ্ছ এটা দুটো পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে, তো এটা I1 I2, তো অবভিয়াসলি এটা I1 আর এটা I2। আর গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট সাপোজ IG ধরলাম, কিন্তু গ্যালভানোমিটার রোধকে ধরছি জি, আর আলটিমেটলি আইজিটাকে শূন্য করতে হবে। তো এইখানে যদি এটা হুইস্টন ব্রিজের মূল নীতি, এটা হচ্ছে তার বেসিক কিংবা বেসিক ব্লক ডায়াগ্রাম এটাই। তো এই ডায়াগ্রামে যদি আমরা একটু নজর দিই, তো সেটা দেখতে পাবো আমরা যে এই যে বাহুগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেমন ধরো এ বি ইকুয়ালস টু যেটা পি রয়েছে, এ বি বাহুর যে রোধ, এইটাকেই আমরা কিন্তু বলে থাকি কি না প্রথম বাহু। তাহলে আমি আর পরের গুলো বলা না বলা সমান, কারণ হচ্ছে বি সি যেটা কিউ, আর সেইটা হবে আমাদের কি দ্বিতীয় বাহু। তারপর আমাদের রয়েছে এ ডি যেটা আর আছে, আর ডিসি যেটা রয়েছে সেটা হচ্ছে এস, তাহলে এটা তৃতীয় বাহু। আর আলটিমেট যেটা শেষ যেটা রয়েছে সেটা হচ্ছে চতুর্থ বাহু। তো এগুলোকে আমরা বলি ফার্স্ট আর্ম, সেকেন্ড আর্ম, থার্ড আর্ম, ফোর্থ আর্ম। তো এইগুলোই এরকমই থাকবে, পি কিউ আর এস এরকমই নাম পরপর থাকে। আর এই বি এবং ডি বিন্দু যে রয়েছে তার মধ্যে একটা নির্দিষ্ট রোধযুক্ত গ্যালভানোমিটার থাকবে। ওরকম কোনো নেই যে গ্যালভানোমিটারের রোধ অত হতে হবে কিংবা সেরকম হতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড দেখে নেওয়া হয়, কারণ কোন ধরনের রোধ পরিমাপ করা হচ্ছে তার উপর নির্ভর করছে। এই যে চারজনের মধ্যে তোমার যেটা মাথায় রাখতে হবে, শুধু এসটাই হচ্ছে, এইটাই হচ্ছে কিন্তু আমাদের অজানা রোধ। অর্থাৎ বাকি তিনজন অর্থাৎ পি কিউ আর সেগুলো কিন্তু প্রদত্ত থাকবে, দেওয়া থাকবে অঙ্ক করার সময়ও তাই, আর ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যাল করার সময়ও তাই, সে ভ্যালুটা কিন্তু আমরাই ঠিক করি। কিন্তু এস যেটা থাকছে, এসটা কিন্তু অজানা, সেটাই নির্ণয় করতে হবে। আর এখানে একটা নির্দিষ্ট তড়িৎচালক বলযুক্ত একটা ব্যাটারি রয়েছে। সাধারণত আমরা লেকল্যান্স কোর্সই নিই, কারণ হচ্ছে বেশি তড়িৎচালক বল মানযুক্ত যদি ব্যাটারি নেওয়া হয়, সে কিন্তু এই তার কিংবা এই রোধকগুলোকে অনেকটা উত্তপ্ত করে দেবে, তখন কিন্তু এগুলো রোধ পরিবর্তন হয়ে যাবে। তোমরা জানো পরিবাহীর রোধ উষ্ণতা পরিবর্তনের সঙ্গে কিংবা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে রোধ বৃদ্ধি পায়, তখন কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু সমস্যার সৃষ্টি হবে। এবার প্রশ্ন হচ্ছে, যেটা তোমাদের বলেছিলাম যে আমাদের কিন্তু লক্ষ্য হচ্ছে এইটা শূন্য করা, কারণ এইটাই হচ্ছে আমাদের প্রতিমিত অবস্থা, এইটাই হচ্ছে আমাদের প্রতিমিত অবস্থা, কিংবা আমরা অনেক সময়কে বলি নাল পয়েন্টও বলে থাকি, কিংবা বলে থাকি ব্যালেন্সড কন্ডিশন। তো অনেক রকম ভাষা বাংলা ইংলিশ মিলিয়ে বলা হয়, তো ব্যাপারটা একই। সেই নাল পয়েন্ট বলা যাক, কি তৌল অবস্থাও বলা হয়, আর প্রতিমিত অবস্থাও বলা হয়। আর যদি এটা আইজি জিরো না হয় তখন কিন্তু অপ্রতিমিত অবস্থা। তো বর্তনী এরকম গঠন করে দিলেই যে আইজি জিরো হয়ে যাবে সেরকম ব্যাপার নেই। এই যে চারটে বাহুর যে রোধ রয়েছে, তো বুঝতেই পারছো এসটা তো আমরা জানি না, অজানা থাকছে। তাহলে এই রোধগুলোকে আমরা এভাবে অ্যাডজাস্টমেন্ট করব, কমানো বাড়ানো ব্যাপারটা এরকমই থাকবে, নির্দিষ্ট মান নিয়ে নিয়ে চেক করে করে দেখতে হবে। যখন প্রতিমিত অবস্থায় চলে আসবে তখন কিন্তু কি হবে না, এই ভিবি আর ভিডি সমান হয়ে যাবে। তো ভিবি আর ভিডি সমান হয়ে গেলে তখন বিভব পার্থক্য যেহেতু থাকবে না, সেই মুহূর্তে কিন্তু আইজি ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। এইটা হচ্ছে মূল ব্যাপার। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই প্রতিমিত অবস্থার শর্তটা কি না, শর্তটা হচ্ছে যখন এই পি বাই কিউ ইকুয়ালস টু হবে আর বাই এস। কিন্তু এটা শুধু মনে রাখলে তো হবে না, মনে তো রাখতেই হবে অঙ্ক করার জন্য, কিন্তু এটাকে প্রমাণও করতে হবে। তো পরীক্ষাতে একটা 2 মার্কসের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে উচ্চ মাধ্যমিকে, যে কারশফের সূত্র প্রয়োগ করে হুইস্টন ব্রিজের নীতি কিংবা এই হুইস্টন ব্রিজের যে টোটাল ব্যাপারটা সেটা
প্রতিষ্ঠা করো, অর্থাৎ এই প্রতিমিত হওয়ার যে শর্ত যেটা আমি বললাম এটাই হচ্ছে প্রতিমিত অবস্থার শর্ত, সেটা হচ্ছে P বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। অর্থাৎ এই প্রথম বাহু আর এখানে তৃতীয় বাহু তার অনুপাত, আর এখানে সেকেন্ড আর ফোর্থের যে অনুপাত। তো এখানে যেটা ভুল বললাম, প্রথম এবং দ্বিতীয় বাহুর যে অনুপাত, কারণ আমরা সাজিয়েও লিখতে পারি অবশ্য, সেটা আমি একটু পরে বলবো, এখন বলছি না। তো প্রথম বাহু এবং দ্বিতীয় বাহুর রোধের অনুপাত এবং থার্ড এবং ফোর্থ বাহুর আর্মের যে অনুপাত। এই জন্য অনেক সময় যে এই যে অনুপাত আকারে আছে ওই জন্য দেখবে অনেকেই বলে যে এটা যে বাহু যে অনুপাত, অনেক সময় বলে যে এগুলোকে রোধ বাহু যেরকম বলে এরকম বলে কি যে রেশিও আর্মও বলা হয়, কারণ হচ্ছে একটা বাহু অনুপাত চলে আসছে যেহেতু সেই জন্য বলা হয়। কারণ এখন দেখতেই পাচ্ছ P বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, একে আমরা P বাই আর ইকুয়ালস টু কিউ বাই এস ও কিন্তু লিখতে পারি। তো এবারে প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে প্রতিষ্ঠা করবো একে। না, এর জন্য সবচেয়ে সহজ রাস্তা যেটা হচ্ছে আমরা কারশফের যে দ্বিতীয় সূত্র ছিল, অর্থাৎ কারশফস ভোল্টেজ ল, তো ভোল্টেজের সূত্রটা প্রয়োগ করলেই হবে। তো এর জন্য আমরা কি করব, দুটো লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ। তার মানে আমাদের যদি এ বি ডি এ, তো এ বি ডি এ লুপে যদি আমরা কেভিএল প্রয়োগ করি, অর্থাৎ কারশফের ভোল্টেজ ল, তাহলে কেভিএল প্রয়োগ করে কি পাবো না, কেভিএল প্রয়োগ করলে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা পাবো এটাই যে I1 ইন্টু পি, আর সেটা ক্লকওয়াইজ রয়েছে আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ রয়েছে, এই জন্য I2 ইন্টু এটা কত আর, তাহলে এখানে লিখবো I2 ইন্টু আর ইকুয়ালস টু 0। কেন 0 বলছি না, প্রতিমিত অবস্থায় আমরা প্রয়োগ করছি, অর্থাৎ শর্তটা কিন্তু ব্যালেন্স অবস্থায়। তাহলে প্রতিমিত অবস্থায় যেহেতু আমি কারশফের দ্বিতীয় সূত্রটা লাগাচ্ছি, তো প্রতিমিত অবস্থায় লাগানো মানে IG 0, সেই জন্য আমি এখানে আর কিছু IG টার্মটাকে লিখলাম না। আর ABDA লুপে কোনো তড়িৎ উৎস নেই, সেই জন্য কোনো তড়িৎচালক বল থাকছে না। তো এখান থেকে আমরা কত সহজে দেখো I1 বাই I2 টা বের করে নিতে পারছি, সেটা কত না R বাই পি। তো এটা একটা ইকুয়েশন থাকলো। একইভাবে আমরা যদি দ্বিতীয় লুপে প্রয়োগ করি, অর্থাৎ এই যে সেকেন্ড লুপ, অর্থাৎ BCDB, তো BCDB লুপ যদি প্রয়োগ করি, তো এই লুপে যদি আমরা কেভিএল প্রয়োগ করি, অবশ্যই এটা যেন প্রয়োগ করা হয় আগের বারের মতো, সেটা হচ্ছে প্রতিমিত অবস্থায়। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি আমরা I1 কিউ, সেটা প্লাস হচ্ছে যেহেতু ক্লকওয়াইজ, কিন্তু I2 টা হচ্ছে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ। তো এখানেও দেখো IG ইকুয়ালস টু 0, আর কোনো তড়িৎচালক বলের উৎস নেই, কোনো ব্যাটারি নেই ওই লুপে, তো আমরা ইজিলি প্রয়োগ করতে পারছি। তাহলে এখানে দেখো I1 বাই I2 আমরা কত পাচ্ছি না S বাই কিউ। তো এই যে দুটো সমীকরণের LHS তো সেমই রয়েছে ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 এর, তাহলে আমরা ইজিলি লিখতে পারি যে R বাই পি ইকুয়ালস টু S বাই কিউ। তো এইখান থেকে যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে কত আসছে, P বাই কিউ ইকুয়ালস টু দেখো চলে আসছে P বাই কিউ ইকুয়ালস টু R বাই S। তো এই শর্ত আর এই শর্ত যেটা আমি বলেছিলাম প্রতিমিত অবস্থার যেটা শর্ত কিংবা নিষ্পন্দ অবস্থার শর্ত, এটা কিন্তু এটা। তো প্রমাণ করতে 2 মার্কস লাগে, বেশি লিখতেও হয় না, বর্তনী আঁকতে হবে, কোথায় কি করলে কোনটা কি রয়েছে, ডায়াগ্রামটা প্রপার, আর লেখাটা মিনিমাম, খুব বেশি না, আমি যেগুলো করলাম সেটা করলেই হবে। তো এখান থেকে প্রতিমিত অবস্থার শর্ত কিন্তু পাওয়া গেল। তো এটা পাওয়া গেল মানে বুঝেই গেছে যে ভিবি আর ভিডি যেটা রয়েছে এখানকার বিভব আর এখানকার বিভব কিন্তু সমান হয়ে গেছে। যদি সমান না হতো তাহলে কিন্তু এটা কোনোভাবেই অ্যাচিভ হতো না। তো প্রমাণ তো হয়ে গেল, কিন্তু এই সংক্রান্ত অনেকগুলো আলোচনা রয়েছে যেটা সবচেয়ে ভালো ছায়া প্রকাশনী বইতেই করা রয়েছে। তোমরা দেখবে তোমাদের 2021 এডিশনের বই থেকে 267 পেজে পয়েন্ট ধরে ধরে 1 থেকে 9 অব্দি পয়েন্ট ধরে ধরে আলোচনা করেছে, তোমরা প্রত্যেকটা পড়বে, ওটা শর্ট প্রশ্নের জন্য খুবই কাজে লাগবে। আমি তোমাদের ওটা একটু আলোচনা করে দিচ্ছি ব্রিফলি। সেটা হচ্ছে যে এই যে হুইস্টন ব্রিজের যে নীতি আমরা করলাম, আমি শুরুতেই বলেছিলাম এই নীতিটাই প্রয়োগ করা হয় পোস্ট অফিস বক্স, মিটার ব্রিজ এবং ক্যারি ফোস্টার ব্রিজে। তো তোমাদের সিলেবাসে প্র্যাকটিক্যালে এবং থিওরিতে শুধু একজনই আছে, সেটা হচ্ছে কে না শুধু থাকছে মিটার ব্রিজ। ওই জন্য শুধু মিটার ব্রিজ নিয়ে ভাবলেই হবে, সেটা এমনিও আমরা নেক্সট ভিডিওতে মিটার ব্রিজ নিয়ে আলোচনা করব। আর মূলত ম্যাথামেটিক্যাল পার্টটা, থিওরি পার্ট কিংবা বর্ণনা সেই পার্টগুলো তোমাদের প্র্যাকটিক্যালে যেহেতু রয়েছে, তো প্র্যাকটিক্যাল ক্লাসে সেটা তোমরা আরো ভালো বুঝতে পারবে যখন হাতে ইনস্ট্রুমেন্টটা নিয়ে তোমরা শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় সূত্র প্রতিষ্ঠা করবে, অজানা তারের রোধ নির্ণয় করবে, রোধাঙ্ক বের করবে, তো অনেকটা সেখানে সুবিধা পাবে। তো এইখানে যে পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, আমাদের কিছু প্রশ্ন উচ্চ মাধ্যমিকে MCQ কিংবা VSQ তেও যেটা লাগতে পারে, সেটা হচ্ছে এই যে রোধ আমরা পরিমাপ করছি, তো এখানে তোমার একটা নিষ্পন্দ
অবস্থার শর্ত পেয়েছো, প্রতিমিত অবস্থার শর্ত পেয়েছো, একটা কথা কিন্তু এখানে তোমাদের মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে যে এই প্রতিমিত অবস্থার যে শর্ত সেটা কিন্তু এই ব্যাটারি তড়িৎচালক বল হোক কি গ্যালভানোমিটার রোধ হোক কিংবা ব্যাটারি কত পরিমাণ তড়িৎ প্রবাহমাত্রা পাঠাচ্ছে কিংবা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত, এই কোনো কিছু বিষয়ের উপরে কিন্তু নির্ভর করছে না। হ্যাঁ, এই ব্রিজের সুবিধিটা কিন্তু গ্যালভানোমিটার নির্ভর করছে, কিন্তু নিস্পন্দ বিন্দুর কোন রকম কোনো পয়েন্ট এই জি এর উপর নির্ভর করে না, কিন্তু সেন্সিটিভিটি এই ব্রিজের কম কি বেশি সেটা কিন্তু নির্ভর করছে। এবার তোমরা হয়তো ভাবে সেন্সিটিভিটি মানে কি বলতে চাইছেন, সেন্সিটিভিটি কিংবা সুবিধা মানে বলতে এটা চাইছি, ধরো সামান্য কারেন্টও যদি এর মধ্য দিয়ে যায় গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, তাহলেও যেন বিক্ষেপ দেখায়, আর যদি বিক্ষেপ না দেখায় তাহলে কিন্তু গ্যালভানোমিটার কিন্তু সেন্সিটিভ নেই। কারণ হচ্ছে তাহলে তো প্রতিমিত অবস্থা থাকলেও যা, না থাকলেও তাই, তো এটা একটা প্রবলেম কিন্তু থাকছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে পি কিউ আর এস যে চারটা রোধ রয়েছে, তার মধ্যে আমি আগেই বলেছি যে তিনটে আমাদের পরিচিত অর্থাৎ জানা থাকে গিভেন ভ্যালু, সেটা হচ্ছে পি কিউ আর এসটা আমরা বের করি। তো আইডিয়ালি স্পিকিং ব্রিজটা তখনই সবচেয়ে বেশি সুবিধি হবে যখন এই পি কিউ আর এস এর মান ক্লোজ হলে, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হলেই কিন্তু ব্রিজ সবচেয়ে বেশি সুবিধি হয়। তো এখানে এটাও তোমাদের মাথায় মানে রাখা ভালো, অবশ্য বলে দেওয়াই ভালো যে সাধারণত গ্যালভানোমিটার এইভাবেই যুক্ত করা হয়, অর্থাৎ গ্যালভানোমিটারকে আমরা সেন্সিটিভ কিংবা সুবিধি যদি রাখতে হয় পুরো ব্রিজের ব্যবস্থাটাকে, তাহলে কি করা হয়, দুটো সর্বনিম্ন রোধ আর দুটো সর্বোচ্চ রোধ তাদের মধ্যবিন্দুর সঙ্গে গ্যালভানোমিটারটা যোগ করা হয়। তো কিন্তু আইডিয়ালি স্পিকিং এই চারটে কাছাকাছি হলে ভালো হয়। তো যে ক্ষেত্রে হবে না সেক্ষেত্রে এররটা একটু কিন্তু বেশি চলে আসার সম্ভাবনা থেকে যাচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে আমরা এই ব্রিজটা দিয়ে যে রোধ পরিমাপ করব, তো সেই রোধটা পরিমাপ করার সময় আমরা কোন ধরনের রোধ পরিমাপ করব। আমি আগেই বলেছি হুইস্টন ব্রিজ নীতিটা কিন্তু সাধারণ মানের রোধের ক্ষেত্রেই কিন্তু আমরা প্রয়োগ করে থাকি। এবারে যখন প্রয়োগ করব, যদি কোনো কারণে ধরো আমরা খুব একটা নিম্নমানের রোধ করে দিলাম, যেটার জন্য এটা ইউজ করা উচিত নয়, সেই ক্ষেত্রে কেলভিনের ডাবল ব্রিজ ইউজ করা হয়। কিন্তু সাপোজ আমি এখানে নিম্নমানের রোধ দিলাম, তাহলে কি এরকম সমস্যা ঘটে যাবে, কারণ পরীক্ষাতে প্রশ্ন রয়েছে হুইস্টন ব্রিজ দিয়ে খুব নিম্নমানের রোধ এবং খুব উচ্চমানের রোধ কেন কিন্তু পরিমাপ করা যায় না। তো সেই ক্ষেত্রে কি ভুলটা হচ্ছে না, ভুলটা এরকম হয়ে যাচ্ছে, দেখো যখন এই এস এর মানটা নিম্ন হয়ে যাচ্ছে, তো লো রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, তখন বুঝতেই পারছো যে বাধা যেহেতু কম হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে না কারেন্ট কিন্তু এর মধ্য দিয়ে বেশি চলে যাচ্ছে। এবারে কারেন্ট কিন্তু বেশি চলে যাচ্ছে, তার মধ্যে একটা আরেকটা প্রবলেমও রয়েছে, সেটা বলা উচিত বরং বেশি, সেটা হচ্ছে কারেন্ট যা বেশি যাওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেহেতু এস এর মান লো হয়ে গেছে, নিম্নমান হয়ে গেছে, তাহলে সেই মানটা এই যে কানেক্টিং ওয়্যারগুলো রয়েছে যেগুলো দিয়ে বর্তনী কানেক্ট করা হয়েছে, রোধকগুলোকে যুক্ত করা হয়েছে, তার রোধ আর এস এর রোধ কিন্তু প্রায় কাছাকাছি হয়ে গেছে। তো এর ফলে ব্রিজের কিন্তু সেন্সিটিভিটি খুব হ্রাস পেয়ে গেছে কিংবা ব্রিজের সেন্সিটিভিটি কমে গেছে, তখন কিন্তু বুঝতেই পারছো প্রতিমিত অবস্থায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। একইভাবে যদি আমরা উচ্চমানের রোধ এস নিয়ে নিই, অর্থাৎ অজানা রোধকে যদি উচ্চমানের রোধ নিই, তাহলে বুঝতেই পারছো এই বরাবর কিন্তু প্রবাহ মাত্রা খুব একটা আসবে বেশি বলছি আই2 এর মান আই1 এর থেকে যথেষ্ট কম হয়ে যাচ্ছে, যেহেতু এখানে রোধ বেশি, এখানে কারেন্ট বেশি যাবে না, বেশিরভাগ কারেন্ট চলে যাবে কোথায়, আই1 এ, তাহলে আই1 এর মানটা বেশি হয়ে যাচ্ছে। তো এই যে মানটা বেশি হয়ে যাচ্ছে আই1 এর মান, তার ফলস্বরূপ কি হবে, এই টোটাল সিস্টেমটা কিন্তু আবার ইনসেনসিটিভ হয়ে যাচ্ছে। কি করে না, এই যে কারেন্ট এখানে বেশি চলে যাচ্ছে এখানে কম যাচ্ছে, তখন কিন্তু গ্যালভানোমিটারে বিক্ষেপটা বোঝাই যাবে না। আমরা যে নিস্পন্দ অবস্থা কিংবা প্রতিমিত অবস্থাটা যে চেক করব কিংবা জানবো, সেটার উপায় থাকছে না। তো যদি আমি প্রতিমিত অবস্থা জানা কিংবা গ্যালভানোমিটার বিক্ষেপটা বোঝাই যাবে না, তাহলে আমি কিন্তু তৌল অবস্থা কিংবা তার নাল পয়েন্ট যেটা, সেটা কিভাবে নির্ধারণ করব। তো এই সমস্যাগুলোর জন্য কিন্তু নিম্নমানের রোধ হোক কি উচ্চমানের রোধ হোক, দুটোই কিন্তু হয় না পরিমাপের ক্ষেত্র থেকে অ্যাকুরেটলি। এই জন্য আমরা সাধারণ মানের রোধ এটা দিয়ে কিন্তু ব্যবহার করে থাকি। তো আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এইখানে গ্যালভানোমিটার আছে, এখানে কারেন্ট সোর্স রয়েছে, যেটা আমরা এই ক্ষেত্রে একটা তড়িৎচালক বলে উৎস বলছি। তো এই গ্যালভানোমিটারকে এখান থেকে সরিয়ে এইখানে আর ই কে এখান থেকে সরিয়ে যদি এইখানে আনি, তাতে কিন্তু এই পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস এর কিন্তু কোনো পরিবর্তন হয় না। তখন কিন্তু যে ব্যাপারটা দাঁড়ায়, এইটা ছিল তো, এটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে তখন, যেহেতু এ এদিকে চলে গেছে, জি এদিকে চলে এসছে না, তখন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কি না, তখন এরকম হয়ে যায় প্রতিমিত আবহাওয়ার যে শর্তটা এরকম চলে আসছে, পি বাই আর ইকুয়ালস টু কিউ বাই এস। তো এটা দেখো, এটা যা ম্যাথমেটিক্যালি এটা কিন্তু তাই। তার মানে কি, গ্যালভানোমিটারের বদলে ব্যাটারি এবং ব্যাটারির বদলে গ্যালভানোমিটার যদি লাগিয়ে দেওয়া হয়, সাবস্টিটিউট করা হয়, তাতে কিন্তু ব্যালেন্স কন্ডিশনের কিংবা প্রতিমিত অবস্থার
অনুরূপ কোনো পরিবর্তন হচ্ছে না। তোমরা ম্যাথমেটিক্যালি দেখতে পাচ্ছ, শুধু কিউ কে নামিয়ে দিলে আর কে এদিকে তুলে দিলে সেম হচ্ছে আগের ইকুয়েশনের মতো। তার মানে কোনো সুবিধা কিন্তু হচ্ছে না। এই জন্য একে বলা হয় কি কনজুগেট পজিশন কিংবা অনুবন্ধী অবস্থা বলা হয়। কারণ হচ্ছে এর জায়গায় একে কিংবা এর জায়গায় একে রাখলে কোনো অসুবিধা হচ্ছে না। যেরকম আলোর ক্ষেত্রে তোমরা দেখেছো যে ফোকাস যুগলের ক্ষেত্রে অনুবন্ধী ফোকাস যুগল যেটা হয়ে থাকে, তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই। তো লেন্সের ক্ষেত্রেও দেখেছো, তো দর্পণের ক্ষেত্রেও দেখেছো। তো সেইটাই কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে। তো এরকম কিন্তু অবস্থান পরিবর্তনে কিন্তু কোনো সমস্যা কিন্তু হবে না। কিন্তু যে কোষটা ব্যবহার করেছি সেটা কিন্তু বেশি তড়িৎচালক বলযুক্ত কোষ ব্যবহার না করাই উচিত, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছি। তখন কিন্তু তার কিংবা রোধক উত্তপ্ত হবে, পরিবাহীর রোধ বৃদ্ধি পেয়ে যাবে, তখন প্রতিমিত অবস্থা কিন্তু আবার কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবে। তো এখানে একটু এগুলো মাথায় রাখতে হবে। কিন্তু একটা কথা বলি যে ব্যাটারিকে আমরা এখানে পুট করছি, আবার একে এখানে নিয়ে চলে আসছি, তার ফলে শর্তটা প্রতিমিত অবস্থার একই থাকলেও কিন্তু ব্রিজের যে সুবিধিতা কিংবা সেন্সিটিভিটি সেইটা কিন্তু আলাদা হয়। দুই ক্ষেত্রে সেন্সিটিভিটি পরিবর্তন কিন্তু হয়, দুই ক্ষেত্রে সমান কিন্তু থাকে না। তো মোটামুটি এই পয়েন্টগুলোই মেন থাকছে। তোমরা একবার বই ভালো করে দেখে নেবে। আমার আশা করি আমি সব পয়েন্টগুলোই টাচ করেছি। তো আমি একটু আগেই তোমাদের যেটা বলেছি যে ব্রিজ সুবেদী হতে গেলে যেটা প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট, সেটা অবভিয়াসলি গ্যালভানোমিটার যেন সামান্যতম যেন কারেন্ট গেলেও যেন বিক্ষেপ দেখায়, এই পয়েন্টটা তোমাদের ভালো করে পড়তে হবে। তোমাদের বইতে 4th পয়েন্টে রয়েছে। আর যেটা আমি শুরুতেই বলেছিলাম যে পি কিউ আর এস এর মান যত কাছাকাছি হবে তত ভালো। কিন্তু বাস্তবে আরেকটা প্রবলেম হয়, সেটা বলা হয়নি, সেটা হচ্ছে এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, কিন্তু যখন ব্রিজটা ব্যালেন্স কন্ডিশনে আসেনি কিংবা প্রতিমিত অবস্থায় আসেনি, তখন বুঝতেই পারছো কারেন্ট যথেষ্ট যাচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে। তো এই সময় কি হতে পারে, গ্যালভানোমিটার তো একটা সহনসীমা রয়েছে। তো যখনই সেটা সহনসীমাটা পেরিয়ে যাবে, গ্যালভানোমিটারটা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কি করা হয় বাস্তবে, এই গ্যালভানোমিটারের সঙ্গে এখানে একটা শ্রেণীতে, যেটা দেখানো নেই বর্তনীতে, শ্রেণীতে একটা ধরো R' বলে একটা রোধককে যুক্ত করা হয়, একটা উচ্চমানের খুব উচ্চমানের না, সেটা কার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে কোন বর্তনী সেই হিসাবে প্র্যাকটিক্যালি সিলেক্ট করা। ওর জন্য কোনো মানে রুল নেই যে হ্যাঁ 20 ওহম লাগাতে হবে কি 500 ওহম লাগাতে হবে, ওরকম কোনো নিয়ম নেই। যে কেসে অ্যাপ্লাই করা হচ্ছে সেই ক্ষেত্রে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটাই লাগিয়ে দেওয়া হয়। তো সেটা হচ্ছে এই ক্যাপিটাল আর। তো ক্যাপিটাল আর বলা ভুল হবে, কারণ আর তো অলরেডি একটা ধরেছি, তাহলে একটা ধরো R', এটা করা যেতে পারে। কিংবা একটা নিম্নমানের রোধকে শান্ট আকারে অর্থাৎ সমান্তরালে এই গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত করে দেবো। তখন কি হবে না, আমাদের এই গ্যালভানোমিটার সেফ থাকবে। তাহলে পরে যখন প্রতিমিত অবস্থা প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো বিক্ষেপ থাকবে না। তো এই পয়েন্টটাও তোমাদের বইতে রয়েছে, এগুলো তোমরা একটু ভালো করে দেখবে। মোটামুটি আমরা সব পয়েন্টগুলোই মানে টাচ করেছি। তো একটা কথা এখানে মাথায় রাখতে হবে যে যদি কোনো গাণিতিক সমস্যা যেটা করতে হয়, যদি কি করতে হবেই, কারণ এন্ট্রান্স এইচএস দুটোতেই খুব গুরুত্বপূর্ণ, তুল্য রোধ যদি এই বর্তনীর কিংবা এই বাহুগুলোর বের করতে হয় টোটাল অ্যাজ এ হোল বর্তনীর, তখন কিন্তু এই গ্যালভানোমিটার রোধকে কিন্তু ক্যালকুলেশনে আনতে হবে না। কারণ P/Q=R/S শর্ত যদি তোমরা দেখো যদি ঠিকঠাক থাকছে, তার মানে সে প্রতিমিত অবস্থায় অলরেডি আছে। যখন প্রতিমিত অবস্থায় রয়েছে, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। যখন যাবেই না কারেন্ট, তাহলে আমি ক্যালকুলেশনে কেন এই রোধের মানটাকে স্থান দেবো? সেই জন্য ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের সময় যদি P/Q=R/S হয়, তার মানে ব্যালেন্স কন্ডিশনে যদি হুইটস্টোন ব্রিজ থাকে, তাহলে কিন্তু এই গ্যালভানোমিটার রোধ কিন্তু ক্যালকুলেশনে ধরার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে আলোচনা শেষ করব। কিন্তু তোমাদের বইতে গাণিতিক উদাহরণ রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে মোট যেটা তোমাদের ছায়া প্রকাশনী বইতে যেটা রয়েছে 267 থেকে 269 এর মোট 10টা গাণিতিক উদাহরণ রয়েছে। তো আমি চাইবো তোমরা সবগুলো দেখো। তার মধ্যে স্পেশালি 4 এবং 5, 6 উদাহরণ 4, 5, 6 এবং 9 এগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট রয়েছে। সব দেখতে পারলে ভালো, কিন্তু 4, 5, 6, 9 অবশ্যই ভালো করে করবে। এন্ট্রান্স এবং এইচএস দুই পারপাসে কিন্তু খুব কাজে লাগবে। এখানেই আলোচনা শেষ করব। আমরা পরের ভিডিওতে মোটামুটি আমাদের থিওরি শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারে, কারণ এই চ্যাপ্টারে থিওরি কম, নিউমেরিক্যালি একটু বেশি। সেটা হচ্ছে মিটার ব্রিজ নিয়ে আলোচনা করে আমরা নেক্সট চ্যাপ্টারে এই চ্যাপ্টারে থিওরি অংশ শেষ করব। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। বুঝতে কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবে। আর পরের ভিডিওতে আমাদের সঙ্গে মিটার ব্রিজ নিয়ে আলোচনা হবে। টিল দেন, বাই।